রাফির অফিস ধানমন্ডি লেকের কাছেই। সন্ধ্যায় অফিস শেষে প্রায় প্রতিদিন সে লেকের পাড়ে হাঁটতে যেত। গত কিছুদিন ধরে তার অফিসে কাজের চাপ অনেক বেড়ে গিয়েছে। তবুও যত দেরিই হোক না কেন, সে 5 মিনিটের জন্য হলেও লেকের পাড়ে হেঁটে আসবেই। আসলে লেকের সৌন্দর্য তার মনে এক আলাদা পজিটিভ এনার্জি তৈরি করত, আর সেটা খুব উপভোগ করত। একদিন তার অফিস থেকে বের হতে প্রায় রাত 2টো বেজে যায়। প্রতিদিনের মতো ওই দিনও সে লেকের পাড়ে ঘুরতে গেল। রাত হলেও কম বেশি মানুষ লেকের পাড়ে দেখা যেত, কিন্তু ওই দিন লেকের পাড় একেবারে ফাঁকা পড়েছিল। ও ছাড়া কাউকে আশেপাশে দেখতে পেল না। এত সব দিকে খেয়াল না করে রাফি আপন মনে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোনোর পরেই তার কানে কান্নার শব্দ ভেসে এলো। একটু কাছে গিয়ে দেখে ছোট্ট এক মেয়ে, যার কিনা বয়স 11-12 বছরের হবে, বসে বসে কান্না করছে। মেয়েটিকে দেখে তার খুব মায়া হলো। কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করতেই মেয়েটি বলল তার নাম তুলি। সৎমা তাকে মেরেছে, তাই এখানে এসে বসে আছে। রাফির খুব মায়া হলো। সে তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। কথা বলতে বলতে রাফির মাথা প্রচন্ড ব্যথা করতে শুরু করলো, আর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরেছে, সে নিজেকে সেই ধানমন্ডির লেকের পাড়েই শুয়ে থাকতে দেখল। উঠে দেখল তার আশেপাশে কেউ নেই। তুলিকেও দেখতে পাচ্ছে না সে। রাফি শুধু মনে করতে পারল গত রাতে তুলি নামে সেই মেয়েটির সাথে সে কথা বলেছিল। ওই দিন রাতে কাজ শেষে রাফি সেই লেকের পাড়ে আবারও গেল। অনেকক্ষণ পর প্রায় রাত 2:30টার পর তুলি নামে সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পেল ঠিক একই জায়গায় বসে আছে। সে তখন তুলির কাছে গিয়ে গতকালকে কি হয়েছিল জানতে চায়। তখন তুলি বলে রাফি অনেক ক্লান্ত ছিল, তাই সে লেকের পাড়েই ঘুমিয়ে পড়ে। রাফিও মনে মনে ভাবে তাই হবে হয়তো। একে তো কাজের প্রেশার, তার উপরে লেকের নির্মল হাওয়া তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। যাই হোক, রাফি আর তুলি গল্প করা শুরু করলো। হঠাৎ রাফির মাথা আবারও প্রচন্ড ব্যথা করতে শুরু করলো, আর এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলল। সকালে সে পুনরায় লেকের পাড়েই নিজেকে আবিষ্কার করলো। সে কিছুই বুঝতে পারছে না তার সাথে কি ঘটেছে। তার মাথায় শুধু তুলির সাথে গল্প করার কথাই মাথায় ঘুরতে থাকে। তুলির সৎ মায়ের নির্যাতনের কথা শুনতে আর তুলিকে সান্ত্বনা দেয়াতে এক অমোঘ আকর্ষণ অনুভব করত সে। প্রতি রাতে সে তুলির কাছে যেত আর গল্পের মাঝখানে প্রচন্ড মাথা ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলত। এভাবেই চলতে থাকলো দিনের পর দিন, আর সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যেতে লাগলো। তাকে দেখতেই মনে হতো সে যেন অনেক কঠিন রোগে আক্রান্ত। একদিন রাফির এক কলিগ তার এমন হাল দেখে তার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে সে তুলির কথা তাকে জানায়। তখন তার কলিগ তাকে জানায় সেও গতকাল রাতে ধানমন্ডি লেকের পাড়ে গিয়েছিল। সেখানে সে রাফিকে দেখেছে একা একা কথা বলতে। তার আশেপাশে কোনো মেয়েকে সে দেখতে পায়নি। এ কথায় রাফি অনেক চমকে যায়, আর যথারীতি সে ওই রাতে লেকের পাড়ে তুলিকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খুঁজেও তাকে না পেয়ে সে খুব অস্থির হয়ে যায়। তুলির সাথে কথা বলা তার জন্য নেশার মতো হয়ে গিয়েছে। রাফি আচমকা লেকের পাড়ের বাউন্ডারিতে উঠে দাঁড়ায় আর তুলিকে ডাকতে শুরু করে। হঠাৎ পেছন থেকে তুলির ডাক শুনে পেছনে তাকিয়ে দেখে তুলি দাঁড়িয়ে আছে। সে তুলির সাথে আবার গিয়ে বসলো, কিন্তু তার মাথায় কলিগের সেই কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল। তাই সে তুলির সাথে একটি ছবি তোলা চিন্তা করলো, আর যেই না সে মোবাইলের ক্যামেরা বের করে শাটার বাটনে চাপ দিয়েছে, তখনই তুলি এক ঝটকায় হাত দিয়ে ফোনটি ফেলে দিল। রাফির ব্যাপারটা খুব আজব লেগেছে, যদিও তুলি বলে যে তার ছবি তোলা একেবারেই পছন্দ নয়। রাফি মোবাইল তুলে দেখে একটা ঝাপসা ছবি ক্যামেরাতে উঠেছে, যেখানে তুলির হাত অদ্ভুত রকমের কালো দেখাচ্ছে। ব্যাপারটা তাকে অবাক করলেও কিছু বলল না সে ঘুরে তুলির কাছে গিয়ে বলল, আমরা এতদিন ধরে কথা বলছি, তুমিও তোমার সৎ মায়ের গল্প আমাকে বলছো, অথচ তুমি কোথায় থাকো তাই আমি জানি না। এই কথা শুনে তুলি কথাটা এড়িয়ে গেল আর আবার কান্না শুরু করে দিল। কান্নার শব্দ শুনে রাফির মাথা আবার প্রচন্ড রকমের ব্যথা করতে শুরু করলো। সে বুঝতে পারলো এবারও সে জ্ঞান হারিয়ে ফেলবে। তাই দ্রুত সে পকেট থেকে মোবাইল বের করে তুলির ছবি তুলে ফেললো। ক্যামেরা শাটার পড়তেই তুলি এক ভয়ানক চিৎকার দিয়ে উঠল, যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। রাফির মোবাইলের স্ক্রিনে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। এই ছবিতে যে ছিল সে তুলি নয়, বরং অশরীরী অন্য কেউ। তার চেহারা এতটাই ভয়ানক ছিল যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। রাফি দৌড়ে লেকের পাড় থেকে পালিয়ে যেতে চাইল। কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখে তুলির চেহারা আগের মতো নেই। তার চেহারা পাল্টে এক পিশাচিনীর চেহারা নিয়েছে, আর সে ধীরে ধীরে লেকের পানিতে মিলিয়ে যাচ্ছে।
এই দৃশ্য রাফি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে লেকের পাশের এক বৃদ্ধ ফেরিওয়ালাকে জিজ্ঞেস করতে সে বলল, কয়েক বছর আগে এখানে ছোট্ট এক মেয়ে তার সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে লেকের পানিতে ডুবে আত্মহত্যা করে। বৃদ্ধ লোকটি এটাও বলল যে সে অনেক ছেলেকে দেখেছে এখানে একা একা কথা বলতে আর লেকের পানিতে ডুবে নিজের জীবন দিয়ে দিতে। রাফি মনে মনে ভাবে তারও একই পরিণতি হতো, আর সে অল্পের জন্য বেঁচে গিয়েছে। এরপর থেকে রাফি ধানমন্ডি লেকে আর কোনোদিন যায়নি। কিন্তু সে রাতে প্রায় দুঃস্বপ্ন দেখে লেকের পাড়ের ছোট্ট তুলি তাকে ডাকছে।